তো গজ ফ্যাক্টরটাকে প্রকাশ করা হয় ডেল আর বাই আর ডিভাইড বাই ডেল এল বাই এল, মানে আপনার রেজিস্ট্যান্সের চেঞ্জটা ডিভাইড বাই হচ্ছে আপনার যে লঙ্গিটিউডাল বা লেন্থের যে চেঞ্জটা সেটা। এখন হচ্ছে আমরা এখানে যেটা করতেছি, এই জিএফটা বের করার জন্য আমরা এই ডেল আর বাই আর কে সিম্পলি এইটা দিয়ে ভাগ করে দিচ্ছি। এটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে আমরা জিএফটা পাবো। জিএফটা পাওয়ার সাথে সাথে আপনি যদি এই টার্ম দিয়ে ধরে ঢাকি ঢেকে গেছে, এই টার্ম দিয়ে এটাকে ভাগ করেন তাহলে আপনি পাবেন 1। তারপর এখানে থাকবে এই যে 2 টাও, আর এখানে থাকবে হচ্ছে আপনার এই এই কোয়ান্টিটি, যেটা এই কোয়ান্টিটিটাকে বলা হচ্ছে আপনার যেই এই কোয়ান্টিটিটা কোথায় কোত্থেকে আসতেছে, এই কোয়ান্টিটিটা আসতেছে হচ্ছে আপনার যে রো এর চেঞ্জটা। এই রো এর চেঞ্জটা হচ্ছে যে পিয়েজো ইলেকট্রিক ইফেক্ট, যেটা আমরা একটু আগে দেখলাম, বা পিয়েজো রেজিস্টিভ ইফেক্ট যেটাকে আমরা বলতেছিলাম। তো এই ইফেক্টটা ইউজুয়ালি নেগলিজিবল হয়। এই ইফেক্টটা যদি নেগলিজিবল হয় তাহলে হচ্ছে আমরা আলটিমেটলি এটাকে কেটে ফেলতে পারি। এটাকে কেটে আমরা জাস্ট বলতে পারি যে এখানে যে গজ ফ্যাক্টরটা আছে আমার স্ট্রেন গজের, সেটা হচ্ছে 1 প্লাস 2 টাও। এবং এটা মনে রাখতে হবে যে পয়সনস রেশিও বা এই যে টাওটা, এই টাও এর ভ্যালু 0 থেকে 2.5 এর মধ্যে থাকে। এবং এখানে ফিগারে হচ্ছে আমরা এক ধরনের স্ট্রেন গজ দেখতেছি, যে এখানে ডিরেকশন এই স্ট্রেন থেকে ডিরেকশন অফ স্ট্রেন থেকে আপনি আহ রেজিস্ট্যান্সটা মেজার করতে পারবেন। এবং রেজিস্ট্যান্সটা মেজার করতে হলে তখন এখানে আবার আলাদা একটা আমাদের ব্রিজ ইউজ করতে হবে, সেটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ। এটাকে বলে বন্ডেড ওয়্যার স্ট্রেন গজ, কারণ ওয়্যারটা এখানে আপনার যে এই দুইটা ইলেকট্রোড আছে, দুইটা ইলেকট্রোডের সাথে বন্ডেড আছে। এবং এই স্ট্রেনটা মেপে স্ট্রেন থেকে আমরা পাবো হচ্ছে রেজিস্ট্যান্সের চেঞ্জটা। এই রেজিস্ট্যান্স চেঞ্জ থেকে আমরা স্ট্রেইনের ইফেক্টটা ট্রান্সডিউসিং, মানে ট্রান্সডিউসিং যে অ্যাকশনটা এখানে হচ্ছে আপনার যে ফিজিক্যাল একটা কোয়ান্টিটি আপনি পাচ্ছেন যে স্ট্রেন, সেটাকে হচ্ছে আপনি একটা ইলেকট্রিক কোয়ান্টিটিতে কনভার্ট করতেছেন। এটাই হচ্ছে স্ট্রেন গজের মেইন কাজ যেটা। তো এখানে আপনাদের জন্য এই ডিরাইভেশনটা ইম্পর্টেন্ট। এখানে যা করা হয়েছে সবই বেসিক ম্যাথমেটিক্যাল কাজ। এখানে আশা করতেছি আপনারা ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এই জিনিসগুলো পারেন অ্যাজ এন ইঞ্জিনিয়ার। বাট যদি এখানে এই ক্যালকুলেশন গুলায় কোথাও কোনো প্রবলেম থাকে, আজকের ক্লাস রিভিউ করেন এবং নেক্সট ক্লাসে আমাকে জিজ্ঞেস করবেন যে কোথাও যদি আপনারা ক্যালকুলেশন গুলো না বুঝেন। স্ট্রেন গজ, তারপরে হচ্ছে রেজিস্টিভ ট্রান্সডিউসার, এই দুইটা টপিককে আমরা বুঝতে পারছি যে কোনটা কি কাজ করতেছে। তো তার আগে হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন গুলো নিয়ে একটু কথা বলি। আপনার স্ট্রাকচার, এই দুইটার মেইন অ্যাপ্লিকেশন আছে, এটা একটা হচ্ছে স্ট্রাকচারাল স্ট্রেস অ্যানালাইসিস। স্ট্রাকচারাল স্ট্রেস অ্যানালাইসিস বলতে বোঝানো হচ্ছে যে এগুলো আপনার ব্রিজ হতে পারে বা বিল্ডিং হতে পারে, ওই জায়গায় বিভিন্ন পয়েন্টে বসানো হয়। বিভিন্ন পয়েন্টে বসায় আপনার যে স্ট্রাকচার গুলো আছে, স্ট্রাকচার গুলোর কন্ডিশন কেমন এগুলো মেজার করা হয়, যে কোথায় কতটুকু স্ট্রেস পড়তেছে। ইন কেস আপনার ব্রিজটা যদি ফল্টি হয় বা ব্রিজে কোনো জায়গায় যদি ডিফেক্ট থাকে, ওখানে হচ্ছে যে পরিমাণ স্ট্রেস পড়ার কথা এর থেকে বেশি স্ট্রেস পড়বে। এর থেকে বেশি যদি স্ট্রেস পড়ে, এখানে স্ট্রেনটাও বেশি হবে। এখানে স্ট্রেন বেশি হলে আমাদের এই ফ্যাক্টর, যেটাই ফ্যাক্টরের ভ্যালুটাও চেঞ্জ হবে। And ওই ফ্যাক্টরটা থেকে বা ওই আমার যে আউটপুটটা আসবে ইলেকট্রিক কোয়ান্টিটিতে, ওখান থেকে আমরা বলতে পারবো যে না, এখানে আপনার আমার যতটুকু স্ট্রেস পড়ার কথা এই পয়েন্টে এর থেকে বেশি স্ট্রেস পড়তেছে, এবং এখানে কোন একটা স্ট্রাকচারাল ডিফেক্ট আছে, এই কারণে হচ্ছে স্ট্রেসটা মানে সুষমভাবে সব জায়গায় ছড়ায় নাই, কোন একটা পয়েন্টে বেশি আসতেছে। এটা ছাড়াও আপনার হচ্ছে যে এই মেকানিক্যাল আপনার এই কম্পোনেন্টটা যে এখানে আছে, এটা দিয়ে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে মেজারমেন্ট অফ ফোর্স, প্রেসার অথবা ফ্লো। ফোর্স এবং প্রেসার দুইটার সাথেই স্ট্রেন এবং স্ট্রেস খুবই ক্লোজলি রিলেটেড। কাজে এই দুইটা জিনিস অল্টার হইলে আপনার এই স্ট্রেন এবং স্ট্রেসও অল্টার হবে। তো এটা সেম হচ্ছে, আপনার যদি কোনো একটা লিকুইড ফ্লো থাকে বা কোনো একটা ফ্লুইড ফ্লো করতেছে, ওই ফ্লো এর সাথে ওই ফ্লো এ কতটুকু প্রেসার দিচ্ছে বা ওই ফ্লো ফ্লো এটা হাইড্রোডাইনামিক্স এর ক্ষেত্রে এখানে ফ্লো এর কারণে কতটুকু স্ট্রেন হচ্ছে, ওই মেজারমেন্টটা করার জন্য আপনার এই ধরনের স্ট্রেন গজ ইউজ করা হয়। এখন স্ট্রেন গজ কি, স্ট্রেন গজে রেজিস্ট্যান্সের কোন ইফেক্টটা ইউজ করা হচ্ছে, এবং এই ইকুয়েশন থেকে ডিফারেন্সিয়েট করে আমরা কিভাবে গজ ফ্যাক্টর বের করতেছি, এখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে এখন করতে পারেন।
কারো কোশ্চেন নাই? এই টাইপের ডিফারেন্সিয়েশন কিন্তু পারতে হবে। এগুলো করে আসার কথা, এন্ড আই থিংক আপনারা পারবেন। সমস্যা হবে না। এই ডেরিভেশনটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। আর এই জ্যামবোর্ডটা বোধহয় আপনাদের সাথে শেয়ার করা আছে। কাজে এই স্লাইড শেয়ার করার কিছু নাই। এই বোর্ডেই হচ্ছে আপনারা সবকিছু পেয়ে যাবেন। আপনার গুগলে এই আটটা মানে গুগলের কলম বাটনটা প্রেস করে ওখানে জ্যামবোর্ড একটা অপশন দেখবেন। ওটায় প্রেস করলে আই থিংক আপনার এই বোর্ডগুলো সেভ করা থাকে, ওখানে পেয়ে যাবেন। তো আমরা মেজারমেন্ট ইনস্ট্রুমেন্টেশনের আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজকে কথা বলবো, সেটা হচ্ছে নয়েজ। তো নয়েজ বলতে আমরা কি বুঝি? নয়েজ জিনিসটা কি? কে একজন বলেন। রেদন বিন আকরাম। আসসালামু আলাইকুম স্যার। নয়েজ বলতে কি বোঝেন? স্যার নয়েজ বলতে নর্মালি কোনো একটা ফ্রিকোয়েন্সি বা কোনো একটা সিগন্যালের মধ্যে যে মানে পিওর সিগন্যালটা যখন পাওয়া যায় না আর কি স্যার, মানে কোনো কিছু ডিস্টরশন হয় ওই বিষয়টা আর কি স্যার। আচ্ছা, মানে নয়েজ বলতে আমরা বুঝতেছি যে এমন একটা ভেরিয়েশন যেটা অ্যাকচুয়াল যে চেঞ্জটা হওয়ার কথা আমার, বা যে আউটপুট পাওয়ার কথা ওই আউটপুটটা আমি পাচ্ছি না, ওটার কারণে ওইটা অন্য একটা সোর্স থেকে এসে আমার যে সিগন্যালটা আছে সেটা ডিস্টর্ট করে দিচ্ছে। ব্যাপারটা এমন হতে পারে যে আপনার একটা সিগন্যাল হয়তো এরকম পাওয়ার কথা আপনি আশা করতেছেন, বা আপনার হাতে আসতেছে এরকম একটা অদ্ভুত সিগন্যাল। তো এটা আপনি পাচ্ছেন কারণ এখানে একটা নয়েজের প্রেজেন্স আছে। নয়েজের কিছু ইফেক্ট নিয়ে আমরা কথা বলি। তো এটা আগে আপনাদের কাছ থেকে শুনি যে আমার যদি কোনো একটা মেজারমেন্ট আমি নিচ্ছি, ওখানে যদি নয়েজ থাকে তাহলে মোস্ট প্রমিনেন্ট ইফেক্ট কোনটা, মানে সবচেয়ে ভয়ঙ্কর ইফেক্ট কোনটা হবে? কি কমে যাবে? আমরা তো অনেকগুলো মেজারমেন্ট প্যারামিটার পড়ছিলাম শুরুর দিকে। কিছু কিছু পার্টিকুলার জিনিস কমে যাবে। নয়েজ থাকলে কি কমে যেতে পারে, আশরাফুদ্দিন অনন্ত? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার প্রথম কথা হচ্ছে আমার মনে হচ্ছে স্যার অ্যাকুরেসি কমে যেতে পারে স্যার। অ্যাকুরেসি কমে যেতে পারে। গুড। আর কি কমতে পারে অ্যাকুরেসি তারপরে যদি স্যার কমে যায়? স্যার প্রিসিশন স্যার প্রিসিশনটা কমে যেতে পারে স্যার। অ্যাকুরেসি এবং প্রিসিশন দুইটাই হিট হবে এখানে, এটা কমে যাবে দুইটাই স্যার। নেমে যাবে। আরেকটা জিনিস বোধহয় আমরা পড়ি নাই আপনাদের এখানে, তো সেটা হচ্ছে রেজোলিউশন। রেজোলিউশন কি আমরা পড়ছিলাম? না স্যার মনে হচ্ছে। আচ্ছা, ধরেন যে আপনার একটা টেম্পারেচার সেন্সর আছে। টেম্পারেচার সেন্সর এটা আমরা আলাদা করে পড়বো, মানে এটা ইলেকট্রিক, মানে টেম্পারেচার থেকে ইলেকট্রিসিটিতে কিভাবে কনভার্ট করে ভোল্টেজে, এটা ভোল্টেজ মেজারমেন্ট হয়। তো এখানে আপনার রিডিংটা এমন থাকতে পারে যে 10 মাইক্রোভোল্ট পার ডিগ্রি সেন্টিগ্রেড। আপনার যদি লেখা থাকে যে আপনার সেন্সরের স্পেসিফিকেশনে যদি এই জিনিসটা লেখা থাকে যে 10 মাইক্রোভোল্ট পার ডিগ্রি সেন্টিগ্রেড, এটা আপনার বুঝতে হবে যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড যদি চেঞ্জ হয়, তাপমাত্রা চেঞ্জ হয়, সেটার জন্য আপনার যে মেজারমেন্ট ইনস্ট্রুমেন্টটা আছে সেটা হচ্ছে 10 মাইক্রোভোল্ট পরিমাণ চেঞ্জ করবে।
এবং এই 10 মাইক্রোভোল্ট পরিমাণ যদি চেঞ্জ হয়, এখন যদি মনে করেন যে আপনার 1 মাইক্রোভোল্ট আমি যদি চেঞ্জ কত ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য হবে সেটাকে আমি কল্পনা করতে পারতেছি? 1 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য যদি 10 মাইক্রোভোল্ট ডিফ্লেকশন বা চেঞ্জ আসে আমার মেজারমেন্ট ইন্সট্রুমেন্টে, তাইলে আমি দেখি যে আমার মেজারমেন্ট ইন্সট্রুমেন্টে এটা তো ঐকিক নিয়ম। 0.1 ডিগ্রি সেন্টিগ্রেড। এই যে একক পরিমাণ চেঞ্জের জন্য কতটুকু হচ্ছে সেটাকে আমরা বলতেছি যে এটা হচ্ছে ওই ডিভাইসের রেজোলিউশন। এটা ফর্মাল ডেফিনেশন না, ফর্মাল ডেফিনেশন আমি পরে বলবো আপনাদের। বাট এটা হচ্ছে আপনার যদি এই স্পেসিফিকেশন লেখা থাকে আপনার, এই জিনিসটা কি ছিল? এই জিনিসটা কিন্তু আমরা পড়ছি যে 1 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য কতটুকু চেঞ্জ হচ্ছে বা একক পরিমাণ চেঞ্জের জন্য কতটুকু হচ্ছে। একটা ভেরিয়েবল চেঞ্জের সাথে সাথে আরেকটা ভেরিয়েবল চেঞ্জের যে রেটটা এটা কতটুকু সেটা আমরা বলছিলাম না? বলতেছি যে আমি মেজার করতেছি টেম্পারেচার 1 ডিগ্রি চেঞ্জের কারণে আমার আউটপুট কতটুকু চেঞ্জ হচ্ছে। তো এখানে আমি জানতে চাচ্ছি যে আমার একদম একক পরিমাণ আউটপুট যদি আমার চেঞ্জ হয় তাহলে এটা টেম্পারেচারে কতটুকু ডিফারেন্স নির্দেশ করতে পারতেছে। তো এখানে আমি বলতেছি যে এটা রেজোলিউশন হচ্ছে 0.1 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন হচ্ছে দেখা যায় যে আপনার যদি ডিভাইসের নয়েজ 0.1 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য আপনার চেঞ্জ আসতেছে 2 মাইক্রোভোল্ট অর 3 মাইক্রোভোল্ট, সেখানে কিন্তু আপনার যে রেজোলিউশন থাকার কথা বা যে সেন্সিটিভিটি আপনার থাকার কথা অ্যাকচুয়ালি সেই সেন্সিটিভিটি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এখানে নয়েজের ইফেক্ট আসতেছে এবং এই নয়েজের ইফেক্টের কারণে আপনার যেই অ্যাকচুয়াল টেম্পারেচার যে যে ভ্যালুটা আপনার আসার কথা সেটা কিন্তু আপনি আর পাচ্ছেন না, সেটা আপনি অন্য একটা ভ্যালু পাচ্ছেন। এটা হচ্ছে আমার একটা নয়েজের ইফেক্ট যেটার কারণে আমার যে প্যারামিটার গুলো প্রিসিশন, অ্যাকুরেসি, রেজোলিউশন, সেন্সিটিভিটি সবই চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরে আরেকটু চিন্তা করে বলেন যে এই অ্যাকুরেসি ছাড়াও আরো কোথায় কোথায় প্রবলেম হতে পারে? একটু চিন্তা করে বলেন তো। স্যার এফিসিয়েন্সি কি কম হতে পারে? এফিসিয়েন্সি কিসের? মানে স্যার যে কোনো একটা সিগন্যাল যদি আমরা বলি অথবা আমরা যদি কোনো স্যার কোনো একটা যন্ত্র থেকে বা ইকুইপমেন্ট থেকে যদি আমরা আউটপুট নিতে চাই তাহলে নয়েজ থাকলে তো স্যার আমাদের এফিসিয়েন্সিটা কম আসতে পারে। নয়েজ থাকলে যেটা হবে সেটা আমরা আগের পয়েন্টে যেটা কথা বললাম যে অ্যাকুরেসি কমে যাবে, এফিসিয়েন্সি না, অ্যাকুরেসি, প্রিসিশন এগুলো কমে যাবে। মেশিনের এফিসিয়েন্সি এখানে না, এখানে হচ্ছে আমরা মেজার করতেছি তো মেজারমেন্টের পার্সপেক্টিভে বলেন যে এমন একটা ডিভাইস যেখানে মেজার করাটাই খুবই ইম্পর্ট্যান্ট এবং ওই মেজারমেন্ট বেসিসে আমরা ডিসিশন মেক করতেছি, ওখানে যদি এরর আসে তাহলে কি হতে পারে? আপনার কন্ট্রোল সিস্টেম পড়তেছেন না পড়বেন? স্যার পড়বো ভবিষ্যতে স্যার। আচ্ছা, কন্ট্রোল সিস্টেমে এই জিনিসটা পরে গিয়ে দেখবেন যে আপনি যদি এরকম একটা প্ল্যান্ট বলে একটা জিনিস থাকে, এখানে যদি আপনার ইনপুট সিগন্যাল থাকে, এখান থেকে হচ্ছে আউটপুট পাচ্ছেন, এটাকে বলে ওপেন লুপ সিস্টেম। এখানে যদি আপনি আরেকটা মানে কন্ট্রোলার টাইপের জিনিস অ্যাড করেন, এটা অনেক কিছু হতে পারে, পিআইডি কন্ট্রোলার হতে পারে, হাবিজাবি যারা রোবোটিক্সে কাজ করছেন তারা এটা শুনে থাকতে পারেন। So, এইখানে এটাকে বলতেছে ক্লোজ লুপ এবং এটা অনেক ক্ষেত্রে নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোলার ইউজ করা হয়। মানে কন্ট্রোলারটা মানে সিগন্যালটা যে আসে আপনার আউটপুটটা এসে আবার হচ্ছে প্ল্যান্টে ঢোকার আগে আপনার ইনপুট সিগন্যালের সাথে, সরি আমি এখানে একটা ভুল করছি,
এইখানে একটা প্লাস মাইনাস অপারেশন থাকে, মানে আপনি যে ফিডব্যাকটা আনতেছেন এই ফিডব্যাকটা একটা কন্ট্রোল সার্কিটের ভিতর দিয়ে গিয়ে নেগেটিভ, মানে আপনার ইনপুটের সাথে মাইনাস সাইন দিয়ে অ্যাড হয়। এটা হচ্ছে আপনার ইনপুটটাকে অ্যাডজাস্ট করে এরর কারেকশন করে মেইনলি আর কি। আপনার প্ল্যান থেকে আপনি যে ধরনের বিহেভিয়ার চান ওই বিহেভিয়ারটা আনার জন্য হচ্ছে এই একটা ক্লোজ লুপ সিস্টেম করা হয়। এটা মেইনলি করা হয় ডিজায়ার্ড আউটপুট আনার জন্য বা এরর কারেকশন করার জন্য, বা আরো হাবিজাবি কাজ আছে এটার। যেমন আপনার পাওয়ার ইলেকট্রনিক্স পড়ছেন? বর্তমান বা বা আছে? লিখতে চাই না। ঠিক আছে, ওকে। তো এটা খুব শিগগিরই আপনারা দেখবেন যে এই বুস্ট কনভার্টার বা বাক কনভার্টার এগুলো সিলেবাসে আছে, এগুলো পড়াবে। তখন দেখবেন যে এগুলো মেইনলি ওপেন লুপ ভার্সন গুলো পড়াবে। এগুলো আরেকটা ভার্সন আছে যেটা হচ্ছে ক্লোজ লুপ। এগুলো মেইনলি ইউজ করা হয় আপনার মোটরের স্পিড কন্ট্রোল করতে। তো মোটরের স্পিড কন্ট্রোল করতে বা আরো কিছু কাজ আছে, আপনার সোলার থেকে আউটপুট টানতেও এটা ইউজ করা হয়। তো ওখানে হচ্ছে আপনার ভোল্টেজ অ্যাডজাস্ট করা লাগে। আপনি যেই মানে সোলারের আউটপুট যেটা সেটা কিন্তু আপনার যে স্টেবল যে আপনি 15 ভোল্ট পাবেন বা 30 ভোল্ট পাবেন এটা কখনোই পসিবল না। ওটা এরকম উঠে নামে, এটা সূর্য আলোর সাথে সাথে এরকম চেঞ্জ হয়। তো এটার থেকে হচ্ছে একটা ডিসি ডিসি কনভার্টার ইউজ করে, বা ওই আপনি যে পাওয়ার ইলেকট্রনিক্স বলবেন ওটা ইউজ করে আপনার এই দেখা যায় যে এরকম স্টেবল 5 ভোল্ট অর 15 ভোল্ট, এটা আপনার অ্যাপ্লিকেশন অনুযায়ী এরকম একটা আপনার স্টেবল আউটপুট ডিসি ডিসি আউটপুট আনা হয়। তো এইখানে যে ডিসি ডিসি কনভার্টার গুলো ইউজ করা হয় এগুলো অনেক সময় কন্ট্রোলার থাকে বা ক্লোজ লুপ সিস্টেম থাকে, যেটা যেটা ইউজ করে আপনার যে এই আমার যে ইনপুট যে ভোল্টেজটা আছে বা ইনপুট আউটপুটের যে মিসম্যাচটা ওইটা মেজার করে এমন একটা কন্ট্রোল সিগন্যাল দেয়া হয় যাতে হচ্ছে আমার আউটপুটটা ডিজায়ার্ড লেভেলে থাকে। তো এখানে যদি আমি যে মেজারমেন্ট একটা ইউনিট আছে যেটা হচ্ছে আমার আউটপুট যা আসতেছে ওইটা মেজার করে কন্ট্রোলারে ফিড করতেছে, কন্ট্রোলার হচ্ছে ওইটা একটা এরর সিগন্যাল পাঠায়, এরর কারেক্টিং সিগন্যাল পাঠায় প্ল্যানটাকে ঠিক করতেছে। এখন কথা হচ্ছে এখানে যদি মেজারমেন্ট এরর হয়, আমার যদি এই সিগন্যালটা আমি যে এখানে জাস্ট দিয়ে দিলাম, এখানে একটা মেজারিং ইকুইপমেন্ট আছে ধরেন, এখানে যদি ফল্ট থাকে, এটা যদি কোনো একটা নয়েজ, থার্মাল নয়েজ যেতে পারে বা অন্য কোনো ইন্টারফারেন্সের কারণে এটা যদি উল্টাপাল্টা আউটপুট দেয়, তখন আমার প্রবলেমটা কি হবে? আনসার কিন্তু বলে দিচ্ছি আমি। আপনার যে কন্ট্রোল সিস্টেমটা আছে এটার যে আপনি আউটপুট পাবেন, এটা আউটপুট মানে কন্ট্রোল থেকে, মানে কন্ট্রোল সিগন্যালে যেটা আসতেছে আউটপুট থেকে, আপনার এখান থেকে যে আউটপুট বের হবে, আপনি কি ধরতে পারবেন যে এটা আসলে আসতেছে কোত্থেকে? এখান থেকে আপনার যেই ভোল্টেজটা আসার কথা, ধরেন যে এখানে আপনার 12 ভোল্ট আসার কথা, নয়েজের কারণে এটা 16 ভোল্ট আসছে। বাক বুস্ট কনভার্টার যেটা নাম হয়তো শুনছেন বা শুনবেন সামনে। বাক মানে হচ্ছে কমায় দেওয়া, বুস্ট মানে হচ্ছে বাড়ায় দেওয়া। তো আমি বলছি যে আমার আউটপুট লাগবে 15, যদি বাক বুস্ট মানে কনভার্টারে আমি কন্ট্রোল সিস্টেম দিয়ে বলি যে আমার এখন আউটপুট আছে, আমার এখান থেকে আমি সোলার থেকে পাচ্ছি 12, আমার 15 লাগবে, তো ওই যে অপারেশনটা করবে সেটা হচ্ছে বুস্ট। আমি যদি বলি যে এখন 16 ভোল্ট আসতেছে বাট আমার 15 ভোল্ট লাগবে, তখন যে অপারেশনটা হবে সেটা হচ্ছে বাক। এখন আমার ইররের কারণে যেখানে 12 ভোল্ট সেখানে একটা ইন্টারফারেন্স এসে আমি আমার কন্ট্রোলারে গেল হচ্ছে 16 ভোল্ট। কন্ট্রোলারে আমার মেজারমেন্ট ইকুইপমেন্ট বলতেছে যে কারেন্টলি সোলার থেকে 16 ভোল্ট আসতেছে, যেখানে আমার অ্যাকচুয়াল ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট। কাজে এখান থেকে কন্ট্রোলার যে সিগন্যালটা পাঠাবে ওটা কি পুরো এরর সিগন্যাল থাকবে না? ভুল একটা সিগন্যাল যাবে না?
এবং সেখান থেকে যে পরবর্তী যা ডিসিশন মেক করা হবে সবই তো ভুল হবে। কাজে আপনি দেখতেছেন যে আপনার এইখানে যে মেজারমেন্ট ইকুইপমেন্টটা সেটার ভুলের কারণে আপনার পুরা সিস্টেমটা একটা এরর স্টেটে চলে গেছে এবং সেটা কিন্তু অনেক বড় একটা সমস্যা ক্রিয়েট করবে আপনার সিস্টেমে। এই মেজারমেন্ট ইকুইপমেন্টের এই ধরনের এরর থেকে বা নয়েজ থেকে অনেক বড় বড় প্রবলেম সৃষ্টি হয়, বা এগুলা থেকে কিন্তু আপনি আহ, মানে কোন একটা সিস্টেম ওভাররাইড করার জন্য এই ধরনের নয়েজ সামটাইমস ইন্টেনশনালি পাঠানো হয়। তো আমরা সেকেন্ড পয়েন্ট যেটা বুঝলাম যে এটা কন্ট্রোল সিস্টেমে একটা এরর তৈরি করবে। এরর ইন কন্ট্রোল সিস্টেম এটা হচ্ছে আমার নয়েজের একটা ইফেক্ট। এখন আমরা চিন্তা করি যে নয়েজ আসলে কয় ধরনের হতে পারে। নয়েজ নয়েজের ক্লাসিফিকেশনের শেষ নাই। এটা হচ্ছে আমরা যে করছিলাম যেরকম ট্রান্সডিউসারের ক্লাসিফিকেশন করতে গিয়েও দেখছি বা ইনস্ট্রুমেন্টেশনের ক্লাসিফিকেশন করতে গিয়েও দেখছি যে আসলে এটা অনেকভাবেই ক্লাসিফাই করা যায়। মেইনলি এটা আপনার দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আপনার ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনালটা অনেক সময় ইন্ট্রিনজিকও বলে। ইন্ট্রিনজিক বলে এটা সেমিকন্ডাক্টর গন্ধ এসে পড়ে, ওইটাও ইনক্লুডেড। এক্সটার্নালটা মেইনলি হচ্ছে ইন্টারফিয়ারেন্সের কারণে হয়। আপনারা কি এই টার্মটার সাথে পরিচিত? এটা পড়ছেন আগে কোথাও? না স্যার। দুইটা ক্যাপাসিটরের ভিতরে কাপলিং, আচ্ছা ঠিক আছে, না পড়লে নাই, এটা আমরা এখানে পড়বো। এটা একটা মানে খুবই ইম্পর্টেন্ট নয়েজ সোর্স। এনিওয়ে, বা এটা পড়া উচিত ছিল। এনিওয়ে, ঠিক আছে। এখন আমরা ইন্টারনাল নয়েজের যদি কথা বলি, ইন্টারনাল নয়েজ সবগুলা কিন্তু আপনার এলিমিনেট করা পসিবল না। বাট এটা রিডিউস করা পসিবল। এমন একটা ডিভাইস যদি থাকে যেখানে হচ্ছে আপনি অ্যাম্প্লিফিকেশন করতেছেন, সেখানে সিগন্যাল এবং নয়েজ দুইটাই কিন্তু অ্যাম্প্লিফাই হয়ে যায়। এটার খুব একটা সুন্দর একটা টার্ম আছে যেটা দিয়ে হচ্ছে সিগন্যাল এবং নয়েজ এই দুইটার ভিতর যে সম্পর্কটা এবং সেটা দিয়ে একটা সিস্টেমের একটা প্রপার্টি যে থাকে সেটা মেজার করা হয়, সেটাকে এসএনআর বলে। এসএনআর এর ফুল মিনিং কি? এসএনআর পড়েন নাই? সিগন্যাল টু নয়েজ রেশিও পড়েন নাই? কিন্তু কমিউনিকেশনের কোনো একটা কোর্সে তো আসার কথা। না পড়লে বলেন স্যার পড়ি নাই। স্যার স্যার আমাদের কোনো কমিউনিকেশন পড়িনি এখনো স্যার। কোর্স মানে আসে নাই, এটা স্যার নেক্সট সেমিস্টারে। আচ্ছা, সমস্যা নাই না আসা থাকলে। সিগন্যাল পাওয়ার বাই নয়েজ পাওয়ারকে বলা হচ্ছে এসএনআর। এখানে যে সমস্যাটা সেটা হচ্ছে আপনার যদি নয়েজ বেশি হয়, একটা সিস্টেমে নয়েজ যদি থাকে তাহলে হচ্ছে আপনি যদি অ্যাম্প্লিফিকেশন করেন তাহলে সিগন্যালের সাথে সাথে কি অ্যাম্প্লিফিকেশন হবে? নয়েজও বেড়ে যাবে। কাজে কোনো একটা সিস্টেমের এসএনআর কম হওয়া ভালো না বেশি হওয়া ভালো? এসএনআর কম হওয়া ভালো না বেশি হওয়া ভালো?
স্যার কম হওয়া। স্যার বেশি হওয়া ভালো।
আসসালামু আলাইকুম স্যার, কিছু শুনতে পারতেছি না। কখন থেকে শুনেন না? স্যার অনেকক্ষণ যাবত স্যার, আগের স্লাইড থেকেই স্যার শোনা যেতেছিল না। খুবই দুঃখিত। মানে এখানে আমি যে থার্মাল নয়েজ বলা শুরু করছি তখন থেকে শুনেন নাই? জি স্যার, স্যার তারপর থেকেই স্যার কিছু শোনা যায়নি। আচ্ছা, থার্মাল নয়েজ যে chaotic thermal movement of charges বলছি, এটা শুনছেন? স্যার স্যার এর আগের স্লাইডটা থেকে শুনে নেই স্যার, থার্মাল নয়েসের আগের স্লাইড স্যার। স্যার হ্যাঁ স্যার, এসএনআর এখান যে থেকে স্যার বলছিলেন স্যার, এখান থেকে স্যার। এরপরে স্যার এই এতক্ষণ যে এতক্ষণ থার্মাল, শুনেন নাই, কিছু বলেন নাই কেন? আচ্ছা, স্যার আমরা ভাবছিলাম যে আপনি হয়তো লিখতেছেন স্যার, পরে হয়তো এটা বুঝাই দিবেন, এই জন্য স্যার কিছু বলি না। আমি তো অনেকক্ষণ ধরে কথা বলতেছি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এসএনআর বলছি, এসএনআর বলার পরে আমরা বলছি 3 টাইপ অফ ইন্টারনাল নয়েজ আছে। হচ্ছে থার্মাল বা জনসন নয়েজ, শর্ট নয়েজ, তারপর হচ্ছে পিঙ্ক নয়েজ। যদি 5 মিনিট না শুনেন তাহলে হাত তুলবেন, নয় একটা অ্যালার্ট দিবেন আমাকে। মানে এতক্ষণ আমি চুপ করে থাকি না আসলে। থার্মাল নয়েজ মেইনলি ইফেক্ট করে রেজিস্টরকে। তো রেজিস্টরের ভিতর যদি chaotic থার্মাল মুভমেন্ট অফ চার্জেস হয়, তখন হচ্ছে জিনিসটাকে আমরা এইটার কারণে, মানে এটা হচ্ছে কজ। রেজিস্টরের ভিতর যদি chaotic থার্মাল মুভমেন্ট অফ চার্জেস হয়, ওইটার কারণে থার্মাল নয়েজ ক্রিয়েট হয়। তো থার্মাল নয়েজের পাওয়ার ডেন্সিটি যদি আমরা ম্যাথমেটিক্যালি প্রকাশ করি, তখন হচ্ছে এটাকে আমরা বলতে পারি যে ই স্কয়ার এন, যেটা সেটা হচ্ছে পাওয়ার ডেন্সিটি। এটার ইকুয়েশন হচ্ছে 4kTr ইন্টু ডেল এফ। এটা হচ্ছে এককটা। সেখানে টি হচ্ছে ডিগ্রি কেলভিন, কে হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, আর হচ্ছে আমার ওহম, আর ডেল এফ হচ্ছে আমার ব্যান্ডউইথ। যাই হোক, তো এটা হচ্ছে 3 ভাবে রিডিউস করা যেতে পারে। যে আমরা রেজিস্ট্যান্স যদি কমাই, ডিক্রিজ অফ আর, অথবা আমরা যদি ব্যান্ডউইথ লিমিটেড করে দেই, অথবা যদি আমরা টেম্পারেচার কন্ট্রোল করি। এই 3টা কাজ যদি আমরা করি, তখন হচ্ছে আমরা এই থার্মাল নয়েজ বা জনসন নয়েজ যেটা, সেটাকে আমরা রিডিউস করতে পারবো। এবং এই রিডাকশনটা আমরা করতে পারতেছি কিসের, এই 3টা টার্ম আমরা আনতে পারতেছি এই ইকুয়েশনের উপর বেস করে। দেখেন যে আপনার কিন্তু এই টার্মগুলোর সাথে আপনার থার্মাল নয়েজের লিনিয়ার রিলেশনশিপ আছে। যদি আমি রেজিস্ট্যান্স কমাই অথবা ব্যান্ডউইথ কমাই, তাহলে কিন্তু আমার থার্মাল নয়েজটাও কমে যাবে। একই সাথে যদি আমরা টেম্পারেচারও কন্ট্রোল করতে পারি, তাহলেও থার্মাল নয়েজ কমে যাবে। কাজে আমি বলতেছিলাম যে আপনাদের একটা প্রবলেম এভাবে আসতে পারে যে আমি বলতে পারি যে থার্মাল নয়েজটা জিনিসটা কি, কেন হচ্ছে, তারপর এটাকে ম্যাথমেটিক্যালি আপনি আপনার এস্টাবলিশ করতে হবে একটা ইয়া দিয়ে, যে আমি বলতে পারি যে এটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কি, এবং ওখান থেকে আপনাকে জিজ্ঞেস করা হইতে পারে যে আপনি এটা রিডিউস করবেন কিভাবে। তো রিডিউস করতে হলে কিন্তু আপনার ওই ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের বেসিসে এক্সপ্লেন করতে হবে যে স্যার এখানে এই ইকুয়েশনটার উপর বেস করে আমরা বলতে পারতেছি যে আমরা যদি রেজিস্ট্যান্স কমাই অথবা ব্যান্ডউইথ লিমিটেড করে দেই, অথবা যদি আমরা টেম্পারেচারটা কন্ট্রোল করি, তাহলে হচ্ছে আমরা থার্মাল নয়েজটা কমায় ফেলতে পারবো। লাস্টলি আমি যেটা বলতেছিলাম যে থার্মাল নয়েজ বড় একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ জুড়ে কনস্ট্যান্ট থাকে, এবং এটার কারণে এটার একটা স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে হোয়াইট নয়েজ। হোয়াইট নয়েজের নাম শুনছেন? না স্যার, কখনো শুনি নাই। আচ্ছা, তো হোয়াইট নয়েজ বলতে আমরা যেটা বুঝি, আমি আগেরটা ফাঁকা রাখছিলাম, এখানে লিখে দিই। এটা যখন আপনারা সিগন্যাল নিয়ে কাজ করবেন, মানে রিয়েল লাইফ সিগন্যাল নিয়ে কাজ করবেন, তখন হচ্ছে এই নয়েজটা ফ্রিকোয়েন্টলি দেখা যায়।
তো হোয়াইট নয়েজ হচ্ছে এমন একটা র্যান্ডম সিগন্যাল, এটার একটা কনস্ট্যান্ট পাওয়ার স্পেকট্রাল ডেনসিটি থাকে এবং এটা এন্টায়ার ফ্রিকোয়েন্সি রেঞ্জেই আপনি পাবেন। আপনার যদি একটা মানে সিগন্যাল থাকে যেটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ অনেক বড়, ধরেন যে এটা হচ্ছে আপনার 50 হার্টজ থেকে আপনি ধরেন যে 1 কিলো হার্টজ পর্যন্ত একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ আছে আপনার সিগন্যালের। এই পুরো ফ্রিকোয়েন্সি রেঞ্জ জুড়ে আপনি এই নয়েজটা পাবেন এবং এই নয়েজটা আপনি বুঝতে পারবেন কিভাবে হোয়াইট নয়েজ, সেটা যদি আপনি পাওয়ার স্পেকট্রাম নেন, পাওয়ার স্পেকট্রাম নিয়ে দেখবেন যে পাওয়ার স্পেকট্রামটা একটা মানে মোটামুটি বড় রিজিয়ন জুড়ে কনস্ট্যান্ট থাকবে। সেটা যদি থাকে তখন আমরা বলতেছি এটা একটা হোয়াইট নয়েজ। এবং এটার সোর্স কি? এটার সোর্স হচ্ছে থার্মাল নয়েজ বা জনসন নয়েজ। সেখান থেকে হচ্ছে এরকম একটা কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি নয়েজ ক্রিয়েট হয় এবং যেটা হচ্ছে আপনি ওয়াইড রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিতে পাবেন। ওখান থেকেই জিনিসটার নাম হয়েছে হোয়াইট নয়েজ। হোয়াইট নয়েজ জিনিসটা মনে রাখবেন কারণ এটা পরবর্তীতে সিগন্যাল প্রসেসিং এ কাজে লাগবে। যেহেতু এটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, মানে এটার আপনার পাওয়ার স্পেকট্রাল ডেনসিটি যেটা সেটা যেহেতু একটা এন্টায়ার ফ্রিকোয়েন্সি রেঞ্জে মোটামুটি কনস্ট্যান্ট, এই জন্য এটাকে আপনি যখন সিগন্যাল প্রসেসিং করবেন সেখান থেকে ফেলে দেওয়া বা রিমুভ করা কম্পারেটিভলি ইজিয়ার। ঠিক আছে, আজকে ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। নেক্সট ক্লাসে আমরা নয়েজ পার্টটা আই থিঙ্ক শেষ করে ফেলবো। এখন এখানে মানে যে ইম্পর্টেন্ট পার্ট যেটা সেটা হচ্ছে স্ট্রেন গেজের এই টাইপের ডিরাইভেশন বা এই টাইপের ডিরাইভেশন সামনে আরো কিছু কোশ্চেনে আসবে। কারণ বিভিন্ন ধরনের ডিভাইস আছে যেমন পিএমএমসি বা বরবন টিউব যেটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম, ওটা ইউজ করে আরো কিছু এরকম ডিভাইস আছে যেখানে এই টাইপের ডিরাইভেশন থাকে। এখন আমি অ্যাজ এ টিচার ডিরাইভেশন দেওয়া খুব একটা পছন্দ করি না, বাট এই ডিরাইভেশন করতে পারাটাও একটা আপনাদের ইঞ্জিনিয়ারিং স্কিলের ভিতর পড়ে। সেটা হচ্ছে আপনার প্রবলেম সলভিং স্কিল কতটুকু, বা আপনি একটা জিনিস একটা এই পার্টটা তো মেইনলি ইঞ্জিনিয়ারিং এর পার্ট না, এটা ফিজিক্স এর পার্ট। বাট অ্যাজ এন ইঞ্জিনিয়ার ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আপনি যে ইঞ্জিনিয়ারিং ডিভাইস গুলো ইউজ করতেছেন ওটার পিছনে আন্ডারলাইং ফিজিক্স প্রিন্সিপাল কি বা ম্যাথমেটিক্যাল প্রিন্সিপাল কি, এগুলা বোঝা আমাদের দায়িত্ব, এগুলো বুঝতে হবে। কাজে আজকে ক্লাসে কারো কোনো কোশ্চেন থাকলে এখন করতে পারেন। স্যার স্ট্রেইন গজটা নিয়ে যদি একটু করে বলতেন, বিশেষ করে স্যার এটাকে কেন ফাইজো রেজিস্টিভ গজও বলা হয় স্যার, এটা একটু স্যার আবার একটু রিপিট করলে ভালো হতো স্যার। এটাকে পিয়েজো রেজিস্টিভ গজ বলা হচ্ছে কারণ হচ্ছে আপনি যখন একটা এরকম মেটাল কন্ডাক্টর বা একটা এরকম প্রপার্টি ওয়ালা জিনিসকে, এটা কি বলবো, রেজিস্টিভ প্রপার্টি ওয়ালা জিনিসকে যদি আপনি স্ট্রেন দেন, স্ট্রেন দেওয়া মানে তো বুঝেন, এটা তো ফিজিক্সে পড়ছেন আশা করি, ইন্টারের ফিজিক্সে বা 19 এর ফিজিক্সে তো জিনিসটা ছিল না। জি স্যার। কোনো স্ট্রেস স্ট্রেন যে জিনিসগুলো ছিল ওখানে যদি আপনি মনে করে দেখেন যে আমি একটা জিনিস যদি টান দিই তাহলে কিন্তু ফিজিক্যাল প্রপার্টি কিছু কিছু জিনিস চেঞ্জ হয়ে যায়। ইলাস্টিসিটি ধরেন, তারপর লেন্থ, তারপর ক্রস সেকশনাল এরিয়া যা আছে এগুলো কিন্তু সব চেঞ্জ হয়, তাই না? জি স্যার। তো এখানে যেটা বলতেছে আমাদের রেজিস্ট্যান্সের যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা তো আমরা চিনি, রো এল বাই এ। এই রোটা ছিল আমাদের কি ছিল, রেজিস্টিভিটি বলতো জিনিসটা। তো এই রেজিস্টিভিটিটা আপনি যখন কোনো একটা অবজেক্ট, মেটাল অবজেক্ট বা এটা রেজিস্টর প্রপার্টি আছে এমন কিছুকে যদি আপনি স্ট্রেইন দেন, সেখানে এল এবং এর সাথে সাথে এই রোটাও চেঞ্জ হয়ে যায়। এই রোটা যে চেঞ্জ হচ্ছে, আমার যে রেজিস্টিভিটিটা চেঞ্জ হচ্ছে, এই রেজিস্টিভিটির চেঞ্জটাকে বলে পিয়েজো রেজিস্টিভ ইফেক্ট। এবং যেহেতু আমাদের এই পুরো ক্যালকুলেশনে এই রো খুব ইম্পর্ট্যান্ট একটা ভূমিকা রাখে, সেহেতু আমরা বলতেছি যে এই রেজিস্টিভ স্ট্রেন গজটাকে আরেক ভাষায় পিয়েজো রেজিস্টিভ গজও বলা হয়। এই ইফেক্টটা থাকার কারণে পিয়েজো রেজিস্টিভ গজ বলে। আর এখানে জাস্ট কিছু
বেসিক ক্যালকুলাসের কাজ হয়েছে, ইকুয়েশন সলভিং এর কাজ হয়েছে। এটা বুঝতে প্রবলেম আর কথা না, কারণ আমি কঠিন পার্টগুলো বুঝিয়ে দিছি কোথায় কি হয়েছে। সরাসরি এটা ডিরাইভ করতে যেতে পারি। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। জিরো ওয়ান